লিটল টাটা নিবেদিত জিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলা বিচিত্রা সম্পাদক জনাব সুভাষ সিংহ রায় এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর রামানুল্লাহ ফেরদৌস। দুজনকেই স্বাগত জানাচ্ছে আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর বিশ্লেষণ নিয়ে আলোচনা হবে। আমরা প্রথম যে শিরোনামটি করেছি, প্রথম দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল, বাতিল করে দেওয়া পরিপত্র অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, মানে কোটা বাতিল আন্দোলন সে সময় যথেষ্ট আলোড়ন তুলেছিল, যার জন্য হাইকোর্ট সেই কোটা 56% কোটা বাতিলের ঘোষণা দিয়ে পরিপত্র জারি করতে হয়েছিল, সেটি আজকে বাতিল ঘোষণা হলো। এই কোটা বাতিল, বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের যে পরিপত্র, সেটি মানে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার এখন যে বিষয়টি থাকছে, এর প্রভাব আসলে কি থাকবে, সমাজে কি প্রভাব পড়বে, কিংবা সামগ্রিকভাবে এটি আসলে কিভাবে প্রভাবিত হবে? অনেক ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক সুভাষ সিংহ রায় এবং যারা শুনছেন। এটা একটা রায় হয়ে গেছে এবং এটা নিয়ে এখন আলোচনা, রায় যেহেতু হয়ে গেছে আলোচনা করা যায়। কোটা আন্দোলনের সাথে আমরা নিজেরাও জড়িত ছিলাম এবং এটা দুঃখজনক। আমি বলবো যে দুঃখজনক এই কারণে, তখন যে পরিপত্রের মাধ্যমে কোটাটা বাতিল করা হয়েছিল তার যৌক্তিকতা ছিল এবং আন্দোলনের যে যৌক্তিকতা ছিল সেটা যদি আপনারা দেখেন ভালো করে, সরকার কিন্তু সেই সময় সেটা খুব ভালোভাবে গ্রহণ করেছিল যে না, এই আন্দোলনে যৌক্তিকতা আছে এবং সে নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, প্রচুর আপনার আন্দোলন হয়েছে এবং অনেক কিছু হয়েছে, সবাই সব জানেন। এখন এতদিন পরে এসে এখন হাইকোর্ট থেকে এটা বাতিল করে দেওয়া হলো। আমরা 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 বলি নাই যে মুক্তিযোদ্ধা কোটা একদম তুলে দেওয়ার জন্য, আমরা বলেছিলাম যে 30% থেকে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার জন্য। একটা যৌক্তিক পর্যায়ে যদি নিয়ে আসা যায় যে 5% অথবা 10% মুক্তিযোদ্ধা, জেনুইন মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের সেই ডিজার্ভিং ক্যান্ডিডেট যারা আছে তারা সেখান থেকে তারা পেতে পারে। একদম বাতিল করে দেওয়ার কথা কিন্তু আমরা তখন বলি নাই। এখন আবার 30% মুক্তিযুদ্ধ কোটা, আমি জানি না যারা কোটা আন্দোলন নিয়ে যারা আন্দোলন করেছিলেন তাদের অবস্থানটা কি হবে, এটা নিয়ে আবার নতুন কোনো আন্দোলন শুরু হয় কিনা, বা এটাই ফাইনাল ডিসিশন কিনা, পরবর্তীতে এটা আরো অন্য কোর্টে যাবে কিনা, সেটা নিয়ে এখনই এই মুহূর্তে বলতে পারছি না। তবে আপনার দেখবেন যে এই মুক্তিযুদ্ধ কোটা নিয়ে অনেক ধরনের কিচ্ছা কাহিনীর জন্ম হয়েছে। এই কয়েকদিন আগেও দেখলাম পুলিশের একজন এডিশনাল ডিআইজি, সে ভুয়া মুক্তিযুদ্ধ কোটা দিয়ে সে শত শত কোটি টাকার মালিক। তো এখন এই রকম আপনার ভুয়া মুক্তিযুদ্ধ কোটা দিয়ে অথবা ভুয়া মুক্তিযোদ্ধা দিয়ে চাকরির বয়স বাড়ানো, স্বাধীনতার 52 বছর পরে আজকে এসে এই সময়টাতে আমরা মুক্তিযোদ্ধাদেরকে সুযোগ সুবিধা যা যা দেওয়ার রাষ্ট্রে তা কিন্তু দেওয়া হচ্ছে এবং আমি মনে করি মুক্তিযোদ্ধাদেরকে আরো বেশি সুযোগ সুবিধা দেওয়া উচিত। যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে সুযোগ সুবিধা দিলে পরে আমাদের চোখ টাটানোর কিছু নাই, এটা এবং আমাদের খুশি হওয়ার কথা। কিন্তু এর যে মিস ইউজটা, সেটা কিন্তু আমরা 52 বছরে বন্ধ করতে পারি না। মানে কিন্তু সেটি তো আসলে কোটা ব্যবস্থার সমস্যা নয়, সেটি নিশ্চয়ই প্রায়োগিক সমস্যা। যারা আসলে অন্যায় করে নিয়ম করেছে সেইটি আটকানোর জায়গাটিকে বেশি নজর দেওয়া উচিত ছিল। প্রায়োগিক সমস্যা এবং আপনার কোটারও সমস্যা। আপনি 30% কোটা আপনি রাখতেছেন মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য, নাতি নাতিদের জন্য, নাতিপুতিদের জন্য। এটা এখন আপনার এই রকম একটা সময়ে এসে, স্বাধীনতার 52 বছর পরে, যেখানে আপনি চাকরির বাজারটা অনেকটাই সোনার হরিণের মতো হয়ে দাঁড়িয়েছে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, সেখান থেকে 4-5 হাজার ছেলে মেয়েদেরকে আমরা চাকরি দিচ্ছি। সেখানে আমরা বলছি না, আমি আবারও বলি যে বলছি না যে এটা বাতিল করে দেওয়ার জন্য। তখনও কিন্তু আন্দোলনটা বাতিল করে দেওয়ার জন্য আন্দোলন ছিল না, তখন ছিল এটাকে যৌক্তিক পর্যায়ে, সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য। তা আপনি যদি জেলা কোটা বাতিল করতে পারেন, আপনি যদি অন্যান্য কোটা বাতিল করতে পারেন, তাহলে এটাকে তখন সরকার কিন্তু সুনির্দিষ্ট মতামতের ভিত্তিতে অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু সরকার প্রধান সেটা সেই সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন এতদিন পরে এসে যদি সেটা নিয়ে আবার যদি এরকম ঘটনা ঘটে,
এটা নিয়ে রাস্তায় আন্দোলন যাবে না কি হবে এটা বোঝা যাচ্ছে না। এটা 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 আপনার এখন বক্তব্য স্পষ্ট ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, ধন্যবাদ। আমরা আজকে অনেকগুলো বিষয় আছে, সবগুলো নিয়েই একটু করে আলোচনা করতে চাই। আমি একটু জনাব সুভাষ সিংহ রায়ের এই বিষয়ে মতামত জেনে আসতে চাই। মানে তাহলে কোটা বাতিল আন্দোলন কি অপ্রাসঙ্গিক হয়ে যায় কিনা আজকে এই রায়ের মাধ্যমে, কিংবা সামগ্রিকভাবে কি প্রভাব, যেটি ডক্টর ফেরদৌসের কাছে আমার প্রশ্ন ছিল, আপনার কাছ থেকেও জানতে চাই। আমানুল্লাহ ফেরদৌস তিনি আমার মাস্টার মশাই যখন একটা কথা বলে ফেলে, আমার তো এর বিপরীতে বলা খুব কঠিন, কিন্তু অভয়দিদা বলতে পারি। পৃথিবীর কোন উন্নত রাষ্ট্রে, আশেপাশের রাষ্ট্র তো বাদে দিলাম, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, এগুলো তো আছেই। পৃথিবীর কোন উন্নত রাষ্ট্রে, কানাডা, জাপান, কোথায় কোটা পদ্ধতি নাই? তা এখন আমাদের একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে চলতি হওয়ার পন্থী হওয়া। মানে মানুষ যেটা শুনতে চায়, মানুষ যেটা শুনলে একটু লাফিয়ে লাফিয়ে উঠবে, সেই কথাটা কিন্তু আমরা সবাই বলার চেষ্টা করি। ডক্টর আমানুল্লাহ ফেরদৌস খুব ভালো জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তিনি, একসময় জগন্নাথ হলেরও প্রাধ্যক্ষ ছিলেন, অধ্যাপক ডক্টর রমেশচন্দ্র মজুমদার। রমেশচন্দ্র মজুমদার তার আত্মজীবনীতে লিখেছেন, তিনি যখন উপাচার্য ছিলেন, তখন তিনি যখন লেকচারার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের নিয়োগ হতো, তখন তিনি মুসলিম সম্প্রদায়ের ছাত্রীদেরকে তিনি প্রাধান্য দিতেন। যখন অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসরের ক্ষেত্রে হতো, তখন তিনি মেধার ভিত্তিতে যাচাই করার চেষ্টা করতেন। এটাই কিন্তু বাস্তবতা। আমরা কিন্তু এই বাস্তবতাগুলো অনেক সময় ভুলে যাই। আপনি জাপানে কি কারণে কোটা পদ্ধতি থাকবে যদি আমরা এখন প্রশ্ন করি? কানাডায় কি করে কোটা পদ্ধতি থাকে? ডক্টর আমানুল্লাহ ফেরদৌস তো আমার চেয়ে অনেক ভালো জানবেন, কারণ তিনি অনেক কিছু জানেন এবং বোঝেন। না মানে তিনি কিন্তু বলেছেন যে মানে কোটা বিরোধী আন্দোলন ছিল যে একটা যৌক্তিক পর্যায়ে জিনিসটা রাখার, মানে স্বাধীনতার এত বছর পরে এসে 30 ভাগ না রেখে সেটিকে আসলে সময়ের সাথে তাল মিলিয়ে সংস্কার, এক ধরনের সংস্কারের প্রস্তাব ছিল। আপনি তো গণমাধ্যমের সাথে সংযুক্ত বছরের পর বছর, আপনি আমাকে বলেন তো কোটা পদ্ধতির মূলত এই দাবিটা শুরু হয়েছিল কি নিয়ে, কি কোন বিষয় মাথায় ছিল? এটা ছিল মুক্তিযুদ্ধ কোটাকে টার্গেট করা হয়েছে। তা মুক্তিযুদ্ধ কোটাকে টার্গেট করার কারণটা কি, কি কারণে হয়েছিল? ভুল ত্রুটি অনেক কিছুই আছে, যেটা আমানুল্লাহ ফেরদৌস বললেন, এগুলো তো আছেই। সমাজের মধ্যে নানান রকম ক্ষত আমরা দেখতে পাই, কোনো কোনো ক্ষত আমাদের সামনে একেবারে উঠে আসে। কিন্তু তাই বলে এই কোটা পদ্ধতি বাতিল যখন আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে আমার কাছেও কিন্তু বড় ধরনের প্রশ্ন ছিল। আপনি নেপালে সাধারণ কোটা 55%, আর সংরক্ষিত কোটা হচ্ছে 45%, মহিলা কোটা প্রায় 33%, উপজাতি কোটা 27%। আপনি যদি একটার পর একটা যদি দেশগুলো দেখতে থাকেন, সেগুলো কিন্তু এখন আছে। হঠাৎ করে আমরা অবিমিশ্রকারিতায় ভুগলাম, মানে অগ্রপশ্চাৎ না ভাবিয়া সমস্ত কাজকর্ম করা শুরু করলাম, অভিমত দেওয়া শুরু করলাম। তা সেটা তো আমরা দেখেছি। এখন দেখা যাক আদালত যেহেতু রায় দিয়েছে, পরবর্তীতে পদক্ষেপ কি দাঁড়ায়, কোন দিকে যায়, নিশ্চয়ই সেটি আসলে সময়ের সাথে বোঝা যাবে। ধন্যবাদ। আমিও জাস্ট আমি একটা জিনিস অ্যাড করি। আমি বলছি না যে কোটা সুভাষ ঠিকই বলছেন, কোটা তো আপনার লাগেই, কিন্তু এটাকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা, 30% থেকে কমিয়ে। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে বলেই তো আমরা এই দেশের মানুষ, এই দেশের নাগরিক আজ কথা বলতে পারছি। না, আপনার বক্তব্য স্পষ্ট ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, মানে আপনি বলেছেন যে আপনি যৌক্তিক পর্যায়ের প্রসঙ্গে এর আগেও বলেছেন। আমি একটু আরেকটি বিষয় নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করে বিরতিতে যেতে চাই। সেটি আসলে মানে এই সময় সবচেয়ে বেশি আলোচিত যে প্রসঙ্গ হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদকে নিয়ে। আগামীকালকে দুর্নীতি দমন কমিশনে তার যাবার কথা ছিল, কিন্তু তিনি যাচ্ছেন না। আইনজীবীর মাধ্যমে 15 দিনের সময় তিনি চেয়েছেন। এই প্রসঙ্গ নিয়ে আপনার মতামত শুধু জানবো, আলাদা করে কোনো প্রশ্ন না, ডক্টর আমানুল্লাহ ফেরদৌস। না, এটা যেহেতু একটা আইনি প্রক্রিয়ার ভিতরে দুদকের আইনেই আছে যে 15 দিনের সময় দিতে পারে তারা, এবং ওই যে সেই অফিসার 15 দিনের সময় দিতে পারে। তো এখন 15 দিনের সময় না যাওয়ার আগে তো বোঝা যাবে না সে আসলে দেশে এসে সেখানে সে হাজির হবে কিনা। 15 দিন শেষ হওয়ার পরে বোঝা যাবে সে কি একেবারেই তল্পা সহ চলে গেছে এখান থেকে,
নাকি সে এসে একদম ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে সে এসে জিনিসটাকে কিন্তু মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে উনি এখন কোথায় আছেন তার মানে সুস্পষ্ট অবস্থান কিন্তু সরকারিভাবে স্পষ্ট নয়। শুনেন, আমি একটা কথা বলি, এটা বেনজিরের ব্যাপারে যে ঘটনাটা ঘটেছে এটা সবাই জানা মতোই ঘটেছে। আমার মতো একজন সাধারণ লোক যদি, সুভাষের মতো একজন সাধারণ লোক যদি এয়ারপোর্টে যেতে হয় তাহলে আমাকে গাড়ি দিয়ে গিয়ে নামতে হয়, তারপরে প্রটোকলের চিঠি দেখাতে হয়, তারপরে ওইখানে গিয়ে বসতে হয়, তারপরে সেখানে এজেন্সির লোকরা সেখানে থাকে, তারা থাকিয়ে থাকে, তারপরে আমার ইমিগ্রেশন করতে হয়, তারপরে ব্যাগ নামাইতে হয়, তারপরে প্লেনে উঠতে হয়, তারপরে সেখান থেকে আমাকে বিভিন্ন দুই একটা প্রশ্ন করে অনেক সময়, তারপরে আপনার এই যে সিল সাপোর্ট দিয়ে, তারপরে আর বেনজিরের মতো লোক যে যে পুলিশের সাবেক আইজিপি ছিল, তার তো সে তো লুকিয়ে চলে যায় নাই, সে তো জেনে শুনেই গিয়েছে, এবং আমার ধারণা এটা প্ল্যান প্রোগ্রাম করেই সে গিয়েছে। এবং সে যখন গিয়েছে তখন তো তার বিরুদ্ধে কোনো সেরকম অভিযোগ ছিল না যে সে বাইরে যেতে পারবে না, বা সেরকম কোনো ধরনের কোনো আইনি বাধাও ছিল না সে বাইরে যেতে পারবে না। এখন এখানে দুইটা প্রশ্ন, একটা আইনি প্রশ্ন, একটা নৈতিকতার প্রশ্ন। নৈতিকভাবে সে সেটা পারে না, যেতে পারে না, তার বিরুদ্ধে যেহেতু একটা অভিযোগ উঠেছে সেই অভিযোগের জবাব দিয়ে তারপরে সে যাবে। কিন্তু আইনিভাবে যদি আপনি দেখেন তাহলে তো সে যেতেই পারে। এখন মূল প্রশ্নটা হলো এখানে যে জিনিসটা দাঁড়িয়েছে, বেনজির ইজ নট এ ফ্যাক্টর, ফ্যাক্টরটা হলো সিস্টেম। আমি কোন সিস্টেমে, এমন একটা সিস্টেমের ভিতরে আমি সিস্টেমটা এমন ভাবে তৈরি করেছি যেখান থেকে বেনজিররা তৈরি হয়। বেনজির তো একজন দেখলেন আপনি, এরকম কত বেনজির যে আপনার ডাইনে বাই আশেপাশে রয়ে গেছে, যে যারা আইডেন্টিফাই হয় না। মাহফুজা নামের মতো লোক ডেইলি স্টারের সম্পাদক, সে বসে সংবাদ প্রকাশ করতে ভয় পায়। তা আমি এরকম একটা সমাজ তো আমি আশা করি না, বা এরকম একটা সমাজ তো আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথাই বলি, আর যেটাই বলি না কেন এই ধরনের একটা সমাজ তো নিয়ে তো আমরা চিন্তা ভাবনা করি নাই, বা আমাদের মনের ভিতরে কখনো কাজ করে নাই। এটা একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছিল, বাংলাদেশ পুলিশ একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে গেছিল, দাঁড়িয়ে যাচ্ছিল। মুক্তিযুদ্ধে তাদের অবদান, অনেক অবদান। বাংলাদেশ পুলিশের সবাই ঘুষ খায় না, বাংলাদেশ পুলিশের সবাই যে খারাপ মানুষ তা না। আপনি পুলিশ 24 ঘন্টার জন্য উঠ্র করেন, দেখেন অবস্থা, বাংলাদেশের অবস্থা কি হয়। একদম স্পষ্ট আপনার বক্তব্য, ডক্টর আমানুল্লাহ ফেরদৌস। সময় যেহেতু কম, ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। আমি একটু সুভাষ সিংহ রায়ের মতামত জেনে আসতে চাই। জনাব সুভাষ সিংহ রায়। বিখ্যাত সে গান, কারো সমান নাহি যায়, এই বাস্তবতা কিন্তু আমাদের চোখের সামনে অনেকগুলো দেখেছি এবং আগামীতেও দেখবো যতদিন বেঁচে থাকবো। আইন তার নিজস্ব গতিতেই চলবে এবং বর্তমান সরকার প্রধান এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। যতই আবেগ থাকুক না কেন, যত বিষয়ই থাকুক না কেন, তার অতীতে যত অবদানই থাকুক না কেন, সে বিষয়টা কিন্তু মুখ্য হয়ে দাঁড়াবে না। কিন্তু আমাদেরকে 21শে জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। 21শে জুন তিনি যদি আদালতে হাজির না হয়, তখন আমরা নিশ্চয়ই ভাববো যে তিনি অন্যদিকে চলে যাবার চেষ্টা করছেন। কিন্তু আইন আইনের গতিতে চলবে। মানে এখন আমাদের 21শে জুন পর্যন্ত অপেক্ষা করা। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শকদের কিছু সময় জন্য অপেক্ষায় রেখে আমরা একটা বিরতি দিতে যেতে চাই। নিটল ডাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে ফিরছি আমরা কিছুক্ষণের মধ্যে। সাথে ফিরে এলাম নিটল ডাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমরা আলোচনায় এর আগে যেটি করেছি, মুক্তিযোদ্ধা কোটা বাতিলের বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের সাথে বাংলা বিচিত্রার সম্পাদক জনাব সুভাষ সিংহ রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস আছেন। আবারও স্বাগত দুজনকে। আগামীকাল বাজেট ঘোষণা হচ্ছে, প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব, এবং ঘাটতি সহনীয় এবং মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ প্রাধান্য পাবে, অর্থ প্রতিমন্ত্রী আজকে জানিয়েছেন। এটি ছিল আমাদের শিরোনাম। 6.5% মূল্যস্ফীতির লক্ষ্য ধরে 7,96,900 কোটি টাকার বাজেট। আমি জনাব সুভাষ সিংহ রায়, মানে নতুন বাজেটের রাজস্ব আয়ের যে পরিকল্পনা করা হয়েছে সেখানে 5,41,000 কোটি টাকা, বাকি থাকছে 2,55,900 কোটি টাকার ঘাটতি। মানে ঘাটতি সহনীয় পর্যায়ে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার যে বিষয়টি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যাবে কিনা এই বাজেটের জন্য? আপনার কাছে কি মনে হয়? চ্যালেঞ্জ তো সবসময় থাকবেই। মানে সেই চ্যালেঞ্জ মোকাবেলা কতখানি চ্যালেঞ্জের, ধরুন প্রশ্নটি। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেই তো বাজেটের আকার 7,97,000 কোটি টাকা এসে দাঁড়িয়েছে। আরে ভাবুন তো, যখন অর্থমন্ত্রী সাইফুর রহমান বাজেট দিতেন তার আগে তিনি প্যারিস কনসোর্টিয়াম বৈঠকে যেতেন, সেখান থেকে যা কিছু তিনি পেতেন কিংবা আশ্বাস পেতেন তার ভিত্তি করে তিনি বাংলাদেশে ফিরতেন। ফিরে এসে বিমানবন্দরের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলতেন যে আমরা এই খাতের এই সাহায্য পেয়েছি, বৈদেশিক সাহায্য, এটার উপরে ভিত্তি করে আমাদের বাজেট তৈরি। সেই জায়গার থেকে বাংলাদেশ এখন কোথায় উঠে এসেছে, এটা তো বিস্ময়কর।
সেই কারণে বলছি, আয় ব্যয়ের ঘাটতি যে 4.6% কথা বলা হচ্ছে, পৃথিবীতে কোন দেশের বাজেটে ঘাটতি বাজেট নাই? ঘাটতি বাজেট থাকবেই। এখন সেটা আপনার কথাটাই সঠিক, এই সংযমের চেষ্টা কতটুকু আছে এবং সংকট উত্তরণের প্রচেষ্টা কতটুকু থাকছে। এটা তো আমি একটু আগে দেখলাম যে দৈনিক সমকালে একটা রিপোর্ট বেরিয়েছে, রিপোর্টের শিরোনাম হচ্ছে সংসদ সদস্যরা যে গাড়ি আমদানি করতেন শুল্ক মুক্ত, সেটা এবার থাকছে না। তার 25% কর অন্তত দিতে হবে, ভ্যাট দিতে হবে। এই ব্যাপারটা এটা 1988 সাল থেকে চলে আসছিল। সেটা তো এই যে পদক্ষেপগুলো, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আপনার মনে আছে আবুল মাল আব্দুল মুহিত যখন প্রথম 2009 সালে বর্তমান সরকারের একেবারে ওই দিকটা যখন বাজেট প্রণীত হয়েছিল, তখন তিনি যে বাজেটে যে পথনকশা দিয়েছিলেন, সেই পথনকশা অনুযায়ী কিন্তু আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার হয়েছে, কিংবা নির্বাচনী ইশতেহার উপরে ভিত্তি করে আপনি জানেন সেই সময় বাজেট প্রণীত হয়েছে। এবারও কিন্তু নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দিকে সরকার এগিয়ে যাচ্ছে। কিন্তু জনাব সুভাষ সিংহ রায়, মানে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ সাধারণ মানুষ হিসেবে সবার কাছে এটি তো নিশ্চয়ই সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়াবে। এই চ্যালেঞ্জটি তো এই সরকার এই দফায় আসার পর থেকেই এটি তাদের অগ্রাধিকার ভিত্তিতে চলছে। আমানুল্লাহ ফেরদৌস তো আর সবার মতো না, হঠাৎ করে কোনো মন্তব্য করে ফেলেন। পৃথিবীর বিভিন্ন দেশে তার যাওয়ার সুযোগ হয়। পৃথিবীর কোন দেশে মূল্যস্ফীতি এভাবে আসেনি? বিশেষ করে কোভিডকালীন সময়ের পর থেকে এবং তারপরে এই ভয়ঙ্কর যুদ্ধের সময় আপনি মিল ম্যানেজমেন্ট শব্দই চালু হয়েছে উন্নত বিশ্বে। জি ধন্যবাদ। আপনি ম্যানেজমেন্ট প্রসঙ্গটি এনেছেন। আমার আলোচনার সময় যেহেতু কম, আমি মানে ডক্টর আমানুল্লাহ ফেরদৌসের কাছে যাই। মানে বিশ্লেষকরা এই সংস্কার, বাজেট সংস্কারের উদ্যোগের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন। মানে যেখানে ভর্তুকি প্রণোদনার ব্যয় 1,20,585 কোটি টাকা, যার বড় অঙ্কই আসলে বিদ্যুৎ খাতে যাবে। তো সেই সংস্কারের জায়গাটিতে আসলে সরকারের পদক্ষেপ কিংবা কতখানি গুরুত্ব এবং সেটি আসলে কতখানি সম্ভব হবে বলে আপনি? সম্মানিত সঞ্চালক, আমি একটু বলি। আচ্ছা, জনাব সুভাষ সিংহ রায়। হ্যাঁ হ্যাঁ, ডক্টর দেবপ্রিয় দাস যে আজকে যে অভিমতটি আপনার প্রতিবেদনে উপস্থাপন করলেন, আপনি গতবারের প্রতিবেদনটা দেখুন তো, তার আগের বারটা দেখুন তো, একই ফরম্যাট কিন্তু, অর্থাৎ ব্যতিক্রম কিছু নাই। না, এবার একটু ডক্টর ফেরদৌসের কাছে আসি। আমি যে কথাটা বলতে চাই যে বাজেটের যে আকার, সেই আকার নিয়ে আমার কোনো মন্তব্য নাই। আমি অর্থনীতিবিদ নই, সমাজবিজ্ঞানী। বাজেটের আকার নিয়ে কোনো কথা নাই, বাজেট বাস্তবায়ন নিয়ে কথা রয়েছে। সরকারের ব্যয় এত বেশি হয়ে গেছে যে 60-65% বাজেটের টাকা চলে যাবে সরকারের ব্যয় নির্ধারণে, এবং এই ব্যয় নির্ধারণের বিভিন্ন জায়গাতে আপনার ভর্তুকি দিতে হয়, এবং এই জায়গাগুলোতে কোনো ধরনের সংস্কার হয় না। আমার প্রশ্ন সেখানে। IMF এর দ্বিতীয় কিস্তি ছাড়া হয়েছে, তৃতীয় কিস্তির জন্য আমরা চেষ্টা করছি। IMF এর প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি নিয়েই কিন্তু শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছে, পাকিস্তান ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারে নাই মুদ্রাস্ফীতি। এবং মুদ্রাস্ফীতি যদি আপনার আমাদের এখানে প্রায় 23-24 মাস পর্যন্ত হয়ে গেছে প্রায় মুদ্রাস্ফীতি। এইরকম একটা অবস্থা যদি হয় ইনফ্লেশনের, তাহলে কিন্তু এটা মানুষের একদম ক্রয় সীমার বাহিরে চলে যাওয়া, এবং এ নিয়ে যে একটা সুনির্দিষ্ট মতামত দেওয়া বাজেট থেকে। এবং সরকার গঠন করার পরে সবসময় আওয়ামী লীগ সরকার কিন্তু একটা কি ছিল যে প্রথম 100 দিনের 200 দিনের প্রোগ্রাম, এইবার কিন্তু এগুলো কোনো কিছুই নাই। এবার এই বাজেটে কি আসে সেটা এখন দেখার বিষয়। বাজেটে কি উৎপাদনশীলতা, বাজেটে ইনভেস্টমেন্ট, বাজেটে আনএমপ্লয়মেন্ট রেট নিয়ে কি আলোচনা আসে, কি কোন ধরনের সুবিধা আসে, সেই জিনিসগুলো দেখার বিষয়। শিক্ষা এবং স্বাস্থ্যে কি পরিমাণ টাকা, আপনি দেখবেন যে শিক্ষা এবং স্বাস্থ্যে ক্রমবর্ধমান হারে কিন্তু টাকার পরিমাণ কমে যাচ্ছে। ইভেন আপনি সেফটি নেটে সরকার প্রায় 150টার উপরে সেফটি নেট প্রোগ্রাম চালায়, অনেক টাকা বাজেট, লক্ষাধিক কোটি টাকা বাজেট। কিন্তু আপনি যদি গত 20 বছরের সেফটি নেট প্রোগ্রাম গুলো দেখেন, তাহলে দেখবেন জিডিপি 2.3 থেকে 5%, 6%-এর বেশি, 4-5% কখনো হচ্ছে না। এখন আপনার এই জায়গাগুলোতে যে কোন ধরনের অ্যাটেম্প নিবে সরকার, বা কোন ধরনের প্ল্যান পরিকল্পনা নিয়ে এগুচ্ছে, বা পলিসি গুলা কি কি, সেগুলা বাজেট যতক্ষণ পর্যন্ত কালকে পেশ না হবে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না। বাজেটের আকার নিয়ে কোনো সমস্যা নাই। আমরা বাজেটের আকার, বাজেটে ঘাটতি বাজেট থাকে, সুভাষ ঠিকই বলছেন, কিন্তু আমি এই ইনফ্লেশন, এই মূল্যস্ফীতিটা কমানোর জন্য
আমি ডলারের এই যে নিয়ন্ত্রণটাকে আমি কিভাবে নিয়ন্ত্রণে রাখবো? আমি যে এই যে এক্সপোর্ট করি, সেই এক্সপোর্টের টাকাটা দেশে আসে না কেন? সেই এক্সপোর্টের বিলিয়ন বিলিয়ন ডলার দেশে আসে না। আমি 100 টাকায় এক্সপোর্ট করতেছি, দেশে আসে 50 টাকা, বাকি 50 টাকা কোথায় হারিয়ে যাচ্ছে? এই জায়গাগুলোতে যদি সংস্কার করা না যায়, তাহলে বড় আকারের বাজেট দিয়ে বাজেট বাস্তবায়ন, এবং আপনি যে কথাটা বলছেন এই যে বিদ্যুৎ খাতের পলিসি সংস্কার, একদম সিরিয়াস রকম সংস্কার দরকার। এখন দেখা দরকার যে বাজেটে মানে সেটি আসলে বাস্তবায়নটি কিভাবে করে এবং আগামীকাল সেই রূপরেখাটি আসলে আমাদের এখন দেখা যাবে, কালকে বিকেলে বলা যাবে যে আসলে এইটা গতানুগতিক বাজেট নাকি কোন ধরনের কোনো চেঞ্জ আসছে। আওয়ামী লীগ সরকার কিন্তু ইচ্ছা করলে একটা চেঞ্জ আনতে পারে। একদম স্পষ্ট আপনার বক্তব্য ডক্টর আমানুল্লাহ ফেরদৌস। ধন্যবাদ জনাব সুভাষ সিংহ রায় দুজনকেই। আমরা ফিরবো কিছুক্ষণের মধ্যে নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমরা একটি বিরতি নিচ্ছি। সংবাদ সম্প্রসারণে ফিরলাম। এটি নিবেদন করছে নিটল টাটা গ্রুপ। বাংলা বিচিত্রা সম্পাদক জনাব সুভাষ সিংহ রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস আছেন আমাদের সাথে। ভারতের নির্বাচনের যে ফলাফল সেটি নিয়ে আলোচনা করতে চাই। শেষ ভাগে এসে পদত্যাগপত্র জমা দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি 8 জুন শপথ নিতে পারেন এমনটি সেখানকার সংবাদ মাধ্যম বলছেন। তার জোট সঙ্গী হয়েছে নীতিশ কুমার এবং নাইডুর সমর্থন পেয়ে তিনি জোট করতে যাচ্ছেন। ডক্টর আমানুল্লাহ ফেরদৌস এবং জনাব সুভাষ সিংহ রায়, একই প্রশ্ন, দুজনের কাছে মতামত জানবো যে মোদির হ্যাট্রিক জয় হলো, প্রথমবারের মতো তিনি জোট গঠন করছেন। সেখানে আমরা নাইডুর মতো ব্যক্তিকেও দেখছি যার ট্র্যাক রেকর্ড খুব একটি সুবিধার না। মানে এই সরকারের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্য কোনো প্রভাব পড়বে কিনা, যেখানে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে বিজেপির এক ধরনের ভরাডুবি ঘটেছে। সব কিছু মিলিয়ে আসলে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে? জনাব ফেরদৌস যদি শুরুতে বলেন। পড়বে না, কারণ ভারত কিভাবে চলে সেটা যদি আমরা জানি তাহলে আমরা দেখবো যে এটা কোনো প্রভাব পড়বে না। ভারতের আমলাতন্ত্র খুব সাংঘাতিক ধরনের, তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট টু দ্য পলিটিক্যাল পার্টিস, এবং এটা ভারত চালাচ্ছে ভারতের আমলারা, এবং ভারতের আমলারা বাংলাদেশকে যেভাবে দেখে সেভাবেই দেখবে। ইভেন কংগ্রেসও যদি ক্ষমতায় আসে, তাও ওই যে অনেকের ধারণা যে বাংলাদেশের প্রতি তাদের যে মনোভাব সেটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এই নির্বাচনে যে জিনিসটা হয়েছে সেটা হলো মোদির নৈতিক পরাজয় হয়েছে। ইসলামোফোবিয়া বা হিন্দুফোবিয়া বা অন্য যে সমস্ত কিচ্ছা কাহিনী কার্ড উনি খেলেছিলেন এই নির্বাচনে, তার একটাও কিন্তু সাকসেসফুল হয় নাই। ফলে তার যে একটা নৈতিক যে পরাজয়টা, এটা একটা দেখার মতো বিষয়। এর মানে এই না যে ভারতে হিন্দুত্ববাদী বা ভারতে অন্যান্য যে সমস্ত সাম্প্রদায়িক রাজনীতি সেগুলা চলে যাচ্ছে, সেগুলা দুর্বল হয়ে যাচ্ছে, সেটা বলার সময় এখনো আসে নাই। এগুলা আপনার অনেক লম্বা সময়ের ব্যাপার, অনেক ক্রিটিক্যাল পলিটিক্যাল কোয়েশ্চেন, এত সহজে বলা যাবে না। তবে মোদী সরকার খুব চাপের ভিতরে থাকবে, এবং আপনার ধরেন এখন এই মুহূর্তে নেগোসিয়েশনটা যদি নাইডু এবং নীতিশ যদি খুব শক্তভাবে নাও করতে পারে, অনেকে তো ধারণা ছিল তাদের দুজনের ভিতরে যে কোনো একজন প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে। এখন যদি নাও হতে পারে, তার কিন্তু চাপটা থাকবে এই বিজেপি সরকারের প্রতি, এবং কংগ্রেস এবং তাদের অন্যান্য সব এনডিএ তাদের যে জোট যেটা, সেটা বিরোধী দল হিসেবে সংসদে যে ধরনের রোল প্লে করার কথা, অথবা শক্তিশালী একটা বিরোধী দল ভারত পেতে যাচ্ছে, এটা একদম নিশ্চিতভাবে বলা যায়। এবং ভারতের এই নির্বাচনের মাধ্যমে ভারত অনেকগুলো মেসেজ দিয়েছে। সেই মেসেজগুলো পলিটিক্যাল সায়েন্টিস্টদের জন্য, সোশিওলজিস্টদের জন্য অনেক ইম্পর্টেন্ট আলোচনার বিষয়ে সামনে আসবে এগুলা। তবে সেটা আমরা কোনো এক সময় দীর্ঘ সময় নিয়ে আলোচনা করব। চট করে কমেন্ট করার মতো ব্যবস্থা এখন এই মুহূর্তে বলা যাবে না। অনেক অনেক ধন্যবাদ ডক্টর আমানুল্লাহ ফেরদৌস। জনাব সুভাষ সিংহ রায়, আপনার মতামত জানবো একটু। লড়াই তো শেষ না, লড়াই শুরু, এবং এটা মিলেমিশে সরকার। দেখবেন যে অনেকগুলো বিষয়ে কিন্তু পর্যবেক্ষণ করার মতো অবস্থান রয়েছে, এবং আরো আলোচনা চলবে। আপনি দেখবেন, আমরা তো জানি যে রাজনীতিতে কোনো ফেলনা বিষয় না, কেননা কখন কি ঘটে যায় বলা খুব মুশকিল। গত 3 মাস আগে আমি ভারতের একজন জ্যোতিষীর বাণী শুনছিলাম ইউটিউবে। তিনি বলেছিলেন নরেন্দ্র মোদী 2024 সালে আবার প্রধানমন্ত্রী হবে, কিন্তু 2027 কিংবা 28 সালে পরবর্তী প্রধানমন্ত্রী হবে যোগী আদিত্যনাথ। তা আমি একটু চমকে গেলাম যে 24 সালের পরে তো 29 সালে নির্বাচন হওয়ার কথা, তা 2 বছর আগে নির্বাচনের কথা কেন বলছেন এই জ্যোতিষী? এই জ্যোতিষী নাকি আকে গুজরালের তিনি যখন নির্বাচন করছেন তিনি মুখ্যমন্ত্রী হবেন, পাঞ্জাবে জিতবেন, এগুলো সব নাকি তিনি বলেছিলেন, হুবহু মিলে গিয়েছিল।
এখন দেখবার বিষয় সায়েন্টিফিক জ্যোতিষী আর কি। হ্যাঁ, সেই জ্যোতিষী এখন তার বাণী কর্তৃক যায়। আর দুটো 5 বছরের সরকার চালিয়েছে বিজেপি সরকার, একা একা, মানে একক বিজেপির তার প্রাধান্য ছিল। এখন বিজেপির আসনের ঘাটতি থাকার কারণে, 30টি আসন ঘাটতি থাকার কারণে তাকে কিন্তু এই যে দুজনকে তার সঙ্গী করতে হচ্ছে, তাদের কিন্তু অতীত ইতিহাসে কিন্তু ছুট মারার মতন ইতিহাস রয়েছে। এখন অর্থাৎ সবসময় একটা শক্ত অবস্থানের মধ্যে তাকে থাকতে হবে, কখন কি ঘটে যায়। আগে বলা হয়তো উত্তরপ্রদেশে যার দখলে থাকে সে ভারতের সিংহাসন তার দখলে থাকে। এবার উত্তর প্রদেশে বিজেপির সেই সংখ্যাগরিষ্ঠতা কিন্তু তারা করতে পারেনি। অযোধ্যাতেও নাই। এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু খুবই দেখার মতো বিষয়। 2009 সালের পর কংগ্রেস 100 ছিল, এবং গত 1 বছরে রাহুল গান্ধীর নেতৃত্বে যে কংগ্রেসের যে এগিয়ে যাওয়া, এটা বিস্ময়কর। এখানে আসলে অনেকগুলো ইস্যু তৈরি হয়েছে যেগুলো নিয়ে আসলে দীর্ঘ সময় ধরে আলোচনা প্রয়োজন। কাশ্মীরের সেই রশিদ ইঞ্জিনিয়ার, হ্যাঁ, যিনি এখনো জেলখানায় আছেন, সেই বলা হয় বিপ্লবী রশিদ ইঞ্জিনিয়ার, আজকের মতো এখানে আলোচনা শেষ করতে হচ্ছে। দীর্ঘ আলোচনা করতে পারলে আমারও ভালো লাগতো। অনেক ধন্যবাদ সুভাষ সিংহ রায়, ধন্যবাদ ডক্টর আমানুল্লাহ ফেরদৌস। আজকের মতো শেষ করছে এখানে নিত্য টাটা সংবাদ সম্প্রসারণে সবাইকে ধন্যবাদ জানিয়েছি।